তুহিন তার বড় দাদা নিখিলেশ এবং বৌদি পাপিয়ার সঙ্গে বাস করে। তুহিনের বয়স যখন মাত্র 15 বছর ছিল তখনই তার বাবা মা দুজনেই এক অ্যাক্সিডেন্টের ফলে মারা যায়। তারপর থেকে তুহিন তার বড় দাদা এবং বৌদির কাছে মানুষ। তুহিন তার দাদা এবং বৌদির স্নেহ, ভালোবাসা এবং সহযোগিতা পেয়ে পড়াশোনা শিখে সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিরূপে নিজেকে পরিণত করতে পারে। আর এখন তুহিন বিবাহ উপযোগী হয়ে যাওয়ায় তার দাদা এবং বৌদি তুহিনের বিয়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতে শুরু করে। তুহিন, একবার দেখো তো এই মেয়েটার ফটো, তোমার পছন্দ কি? এই মেয়েটাকে আমি নিজে পছন্দ করেছি, খুব সুন্দর দেখতে, খুবই নম্র, ভদ্র, সংস্কারী মেয়ে, খুবই মিষ্টি। আমার তো এই মেয়েটাকে নিজের ছোট যা হিসেবে খুবই পছন্দ হয়েছে। আসলে বৌদি, দাদা, তোমাদের দুজনকে আমি একটা কথা বলতে চাই। আমি বৈশাখী নামে একটা মেয়েকে পছন্দ করি। বৈশাখী আমাদের গ্রামের মেয়ে, আর আমি ওকেই বিয়ে করতে চাই। তবে তোমাদের অনুমতি ছাড়া আমি কিছুই করব না। এ কি তুহিন, তুমি আবার নিজে মেয়ে পছন্দ করে বসে আছো? আমি ভাবলাম নিজে দায়িত্ব নিয়ে আমি আমার একমাত্র দেওরের বিয়ে দেব। আমার সব স্বপ্ন তুমি একেবারে ভেঙে দিলে। এরকম বলো না বৌদি, তুমি আমার বিয়ে নিয়ে যা যা স্বপ্ন দেখেছো তোমার সব স্বপ্নই পূরণ হবে। আর আমি আশা করছি বৈশাখীকে দেখলে তোমার খুবই পছন্দ হবে। দেখো, এই দেখো বৈশাখীর ফটো, ঠিক তুমি যেমনটা চাও একদম সেরকমই দেখতে, খুবই সুন্দর, নম্র, ভদ্র, সংস্কারী, মিষ্টি, সবগুলো গুণই বৈশাখীর মধ্যে আছে। তুহিনের কাছ থেকে ফটো নিয়ে পাপিয়া এবং নিখিলেশ দুজনেই দেখতে থাকে। মেয়েটাকে দেখে তো খুবই নম্র, ভদ্র বলেই মনে হচ্ছে, একটু যেন বোকা বোকা বলে মনে হচ্ছে, তাই না? মেয়েটা কি খুবই সরল? হ্যাঁ বৌদি, ওর মন খুবই ভালো। গ্রামের মেয়ে তো, আর গ্রামের মেয়েরা এমনিতে একটু সরল, সিধে সাদা হয়, আর ওদের মনে কোনো প্যাশও থাকে না। আশা করছি এই মেয়েটাকে তোমার পছন্দ হয়েছে। তোমরা চাইলে বৈশাখীর সঙ্গে দেখাও করতে পারো, আর ওকে সামনে থেকে দেখার পর তোমাদের আরো বেশি পছন্দ হবে। 2-1 দিনের মধ্যেই তুহিন তার দাদা এবং বৌদিকে নিয়ে বৈশাখীদের বাড়িতে যায়। বৈশাখীকে সামনাসামনি দেখে পাপিয়া এবং নিখিলেশ দুজনেরই খুবই পছন্দ হয়। পাপিয়া মনে মনে ভাবে, এই তো, এই মেয়েটা সত্যিই বোকা, কত শান্তভাবে বসে আছে। আমি এরকমই শান্তশিষ্ট মেয়েকে আমার যা বানাতে চাই, যাতে আমি বড় যা হিসেবে সবসময় আমার ছোট জায়ের উপর হুকুম চালাতে পারি। আমার তো শাশুড়ি মা নেই, সেই জন্য আমি শাশুড়ি মায়ের জায়গাটা নিয়ে নেব। এই মেয়েটাই আমার যা হিসেবে একেবারে পারফেক্ট হবে। এমনই ভাবনা চিন্তা করে পাপিয়া বৈশাখীকে নিজেদের বাড়ির বউ করার জন্য রাজি হয়ে যায়। দুই পরিবারের সহমতে তুহিন এবং বৈশাখীর বিয়ে ফাইনাল করে দেওয়া হয়। 1 মাস পর তুহিন বৈশাখীকে বিয়ে করে বাড়িতে নিয়ে চলে আসে। নতুন বউ বাড়িতে আসতে না আসতেই পাপিয়া তার উপরে সংসারের সমস্ত কাজের বোঝা চাপিয়ে দেয়। এখন পাপিয়া বাড়ির কোনো কাজই করে না, সে শুধু টিভি চালিয়ে বসে পড়ে আর সংসারের সমস্ত কাজকর্ম তার ছোট যাকে দিয়েই করায়। এই ছোট, আমার জন্য তাড়াতাড়ি করে 1 কাপ চা বানিয়ে নিয়ে আয় তো। টিভি দেখতে দেখতে চা খেতে খুবই ভালো লাগে। কি হলো, আমি কি বললাম তুই কানে শুনতে পেলি না? তুই কি কালা নাকি? আমি তো এখন ঘর মুছছি দিদি, তুমি তো দেখতেই পাচ্ছ। তাছাড়া তুমি তো মাত্র 1 ঘন্টা আগেই চা খেয়েছো। আমি একটু ঘরগুলো মুছে নিই, তারপর আমি তোমাকে চা করে দিচ্ছি, কেমন? এই, একদম বেশি কথা বলবি না বলে দিলাম ছোট। আমি যখন যা বলবো একেবারে সেকেন্ডের মধ্যে যেন সেই কাজ হয়ে যায়, ভুলে যাস না। আমি তোর বড় যা, আর যেহেতু আমাদের বাড়িতে শাশুড়ি মা নেই, সেই জন্য তুই আমাকেই শাশুড়ি মা বলে মনে করবি। আর তাছাড়া তোর বরকে আমি নিজের ছেলের মতো করে মানুষ করেছি। আমার কথা যদি তুই না শুনেছিস তাহলে মেরে আমি তোর মুখ ভেঙে দেবো একেবারে। তুমি কিভাবে কথা বলছো আমার সঙ্গে? আমি তো তোমাকে খুবই ভদ্রভাবে বললাম, ঘর মোছা হয়ে গেলে আমি তোমাকে চা বানিয়ে দেব। তুমি শুধু শুধু আমাকে এরকম ভাবে উল্টো পাল্টা কথা বলছো। তুমি আমাকে মেরে মুখ ভেঙে দেবে আর আমি নিশ্চয়ই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো না, তাই না? মানে তুই বলতে কি চাইছিস? তুই আমার গায়ে হাত তুলবি? তুই ছোট হয়ে তোর বড় জায়ের গায়ে হাত তুলবি? আমাকে একবার টাচ করে দেখা, তোর হাত পা ভেঙে না বাড়িতে বসিয়ে রেখে দেব। এতদিন পর্যন্ত এই বাড়ির সমস্ত কাজকর্মের দায়িত্ব আমি একা পালন করেছি, এবার তুই এসে গেছিস, তাই সব কাজ তোকেই করতে হবে, বুঝেছিস? পারবো না কিছু করতে। তুমি যদি আমার সঙ্গে ভালোভাবে ব্যবহার না করো তাহলে আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি নিজে চা বানিয়ে খাও, আমি তোমার জন্য চাও বানাতে পারবো না। এই শুনে পাপিয়া প্রচন্ড পরিমাণে রেগে যায়। কি রে, তুই শ্বশুর বাড়িতে এসে সাপের 5 পা দেখে নিয়েছিস নাকি বলতো? তোকে তো আমি খুবই বোকা মেয়ে বলে মনে করেছিলাম, কিন্তু তোর কি মুখ! বড় জায়ের সঙ্গে এরকম করে তর্ক করছিস? দাঁড়া, আজকে আসুক তুহিন বাড়িতে। তুহিনকে যদি আমি একবার তোর নামে নালিশ করেছি না, তাহলে দেখবি তোকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবে। তুহিনের মা নেই, তাই তুহিন কিন্তু আমাকেই মা বলে মনে করে। বৈশাখী তার বড় জায়ের কথা শুনে কোন রকমের উত্তর দেয় না, সে চুপচাপ সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর বৈশাখী তার বড় জায়ের জন্য চা বানিয়ে নিয়ে আসে।
দিদি এই নাও, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে এসেছি। তুমি কিছু মনে করো না দিদি, আমি বোধহয় একটু বেশি উল্টোপাল্টা কথা বলে ফেলেছি। আমি যদি কিছু ভুলভাল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও প্লিজ। বৈশাখীর এমন কথা শুনে পাপিয়া প্রচন্ড পরিমাণে খুশি হয়। এই তো আমার মনে হয় বৈশাখী ভয় পেয়ে গেছে, সেই জন্য আমার কাছে এসে ক্ষমা চাইছে। এটাই তো আমি চেয়েছিলাম। এবারই তো হবে আসল খেলা শুরু। এই বাড়িতে শুধুমাত্র আমার দাদাগিরি চলবে, আর কারণ নয়। ছোট, তুই সত্যিই খুবই বোকা। একটু ধমক দিতেই তুই লাইনে চলে এলি। দিদি তুমি কিছু বলছো না যে? তুমি কি এখনো আমার উপর রেগে আছো? না না ঠিক আছে, চাটা এখানে রেখে রান্না করে যা, আর তাড়াতাড়ি করে দুপুরের রান্নাটা সেরে ফেল। আর হ্যাঁ, আমার সঙ্গে কিন্তু তুই বুঝে সুঝে কথা বলবি। আমি তোর বড় যা, তাই আমাকে সম্মান করবি। আমি যা বলবো সব কথা শুনবি। এই শুনে বৈশাখী আবার রান্নাঘরে চলে যায় এবং দুপুরের খাবার রান্না করতে শুরু করে দেয়। দিদি হয়তো ভাবছে আমি ভয় পেয়ে গেছি, সেই জন্য আমি দিদির কাছে ক্ষমা চাইলাম। কিন্তু আসলে এরকম কিছু নয়। আমি বেকার বেকার এই বাড়িতে কোনো ঝগড়া অশান্তি চাইছি না, কারণ তুহিনকে ওর দাদা বৌদি দুজনেই খুবই ভালোবাসে। ওরা যদি তুহিনের দেখাশোনা না করতো তাহলে তুহিন অনাথ হয়ে যেত, আর আমি হয়তো তুহিনকে কখনোই পেতাম না। তাই ওদের প্রতি আমার কৃতজ্ঞ থাকা দরকার। কিছুক্ষণের মধ্যেই বৈশাখী রান্না হয়ে যায়, আর তখনই সেখানে পাপিয়া এসে বলে, এই তোর রান্না হয়ে গেছে? আমার প্রচন্ড খিদে পেয়েছে, আমার জন্য খাবার নিয়ে আমার ঘরে চল। প্রচন্ড গরম পড়ছে, তাই আমি নিজের ঘরে এসি চালিয়ে বসে খাবার খাবো। আর হ্যাঁ, সকাল থেকে দুপুর পর্যন্ত একভাবে বসে বসে টিভি দেখার জন্য আমার পা খুব ব্যথা করছে। তাই আমার খাওয়া দাওয়া হয়ে গেলে তুই আমার পা দুটো টিপে দিবি। চল। ঠিক আছে দিদি, তুমি চলো, আমি এখনই তোমার খাবার নিয়ে যাচ্ছি। এই শুনে পাপিয়া তার ঘরে গিয়ে বসে পড়ে। কিছুক্ষণের মধ্যেই বৈশাখী তার বড় জায়ের জন্য খাবার নিয়ে আসে। বৈশাখী খুবই ভালো খাবার রান্না করলেও তার বড় জায় ইচ্ছা করে তাকে উল্টোপাল্টা কথা শোনাতে শুরু করে। তরকারিতে কোনো রকমের স্বাদ নেই, কি যে খাচ্ছি বোঝা মুশকিল। এমনকি সাদা ভাতটাও তুই ঠিক মতো রান্না করতে পারিসনি। ভাতটা অতিরিক্ত বেশি গলে গেছে। আমি একটু ছাড়া ছাড়া শক্ত শক্ত ভাত পছন্দ করি। সত্যি তুই কোনো কাজের না, নামেই তুই গ্রামের মেয়ে হয়েছিস। তোর বাবা মা তোকে কিচ্ছু শিখিয়ে পাঠায়নি। দেখো দিদি, আমাকে যা বলার বলো, কিন্তু আমার বাবা মাকে কিছু বলবে না বলে দিলাম, কারণ আমার বাবা মায়ের নামে কোনো কথা বললে আমার কিন্তু প্রচন্ড রাগ হয়। বাবা রে বাবা, তোর আবার রাগও আছে নাকি? কি করবি? হ্যাঁ, তোর বাবা মায়ের নামে কথা বললে তুই কি করবি? তুই ঠিকঠাক ভাবে কোনো কাজ করতে না পারলে কি করব? তোকে কথা শোনাবো না? তোর প্রশংসা করব নাকি? এই শুনে বৈশাখীর প্রচন্ড পরিমাণে রাগ হয়, কিন্তু তবুও সে তার বড় জাকে কোনো কথা বলে না। সে চুপচাপ নিজের কাজ মিটিয়ে সেখান থেকে চলে যায়। এভাবে যতই দিন যেতে থাকে, পাপিয়া তার ছোট জায়ের উপর আরো বেশি করে দাদাগিরি দেখাতে থাকে। এমনই একদিন বৈশাখীর হাত থেকে একটা কাচের গ্লাস পড়ে ভেঙে যায়, আর সেই জন্য পাপিয়া বৈশাখীর গালে একটা ঠাস করে চড় মারে। দিদি, তুমি আমার গায়ে হাত তুললে, এটা কিন্তু তুমি ঠিক করলে না দিদি। ভুল করে আমার হাত থেকে গ্লাসটা পড়ে গেছে, আর সেটার জন্য আমি তোমার কাছে ক্ষমাও চাইলাম। তবুও তুমি আমাকে চড় মারলে। যদি তুমি আমার বড় যা না হতে তাহলে আমি তোমাকে মজা দেখিয়ে দিতাম। কি করবি রে তুই? তোর সাহস আছে? সাহস থাকলে আমার গায়ে হাত তুলে দেখা তো দেখি। তোকে দেখে তো মনে হয় না তোর গায়ে শক্তি আছে বলে। আমাকে দেখ, আমি তোর থেকে অনেক শক্তিশালী। একটা চড় খেয়ে আশা করছি তুই সেটা বুঝতেই পেরেছিস। এরপর থেকে যদি কোনো ভুল করেছিস তাহলে কিন্তু তুই আরো মার খাবি বলে দিলাম। এই বলে পাপিয়া সেখান থেকে চলে যায়। সেদিন বিকালে পাপিয়া কিছু কেনাকাটা করার জন্য বাজারে যায়। সে যখন বাজার থেকে বাড়ি ফেরে তখন অটো করে কয়েকজন ব্যক্তিকে কিছু একটা প্রচার করতে শোনে। শুনুন শুনুন শুনুন, আমাদের শহরে এবার হতে চলেছে খুবই আকর্ষণীয় একটা প্রতিযোগিতা। এই শহরে প্রথমবার হতে চলেছে কুস্তি প্রতিযোগিতা, তাও আবার মহিলাদের কুস্তি প্রতিযোগিতা। যে কোনো মহিলা পালোয়ান এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন, আর যিনি এই প্রতিযোগিতা জিততে পারবেন তাকে নগদ 50,000 টাকা উপহার দেওয়া হবে। শুনুন শুনুন শুনুন, হতে চলেছে আমাদের শহরে প্রথমবার কুস্তি প্রতিযোগিতা, মহিলাদের কুস্তি প্রতিযোগিতা। এই শুনে পাপিয়া প্রচন্ড পরিমাণে খুশি হয়। সে রাস্তা থেকে একটা লিফলেট কুড়িয়ে বাড়িতে নিয়ে আসে। ওই লিফলেট দেখতে দেখতে সে মনে মনে ভাবে, আমি এই প্রতিযোগিতায় অবশ্যই নাম দেব, কারণ আমাকে 50,000 টাকা জিততেই হবে। আমার গায়ে তো ভালোই শক্তি আছে। আমি যদি এখন থেকেই শরীর চর্চা করা শুরু করি, ব্যায়াম করা শুরু করি, তাহলে আমি নিশ্চয়ই এই প্রতিযোগিতায় জিততে পারবো। এভাবেই পাপিয়া মনে মনে খুবই খুশি হয়। কিছুক্ষণ পর সে ডাইনিং টেবিলে ওই লিফলেটটা রেখে নিজের ঘরে চলে যায়, আর তখনই সেখানে বৈশাখী আসে। বৈশাখী টেবিলের উপর রাখা সেই কুস্তি প্রতিযোগিতার বিজ্ঞাপন সম্পর্কে পড়তে থাকে। এমন সময় আবার সেখানে পাপিয়া চলে আসে। কিরে, তুই আবার এখানে দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি আমার জন্য কিছু একটা ভালো খাবার রান্না করে নিয়ে আয়।
আসলে তোকে শান্তিতে বসে থাকতে দেখলে আমার একটুও ভালো লাগে না। এই শুনে বৈশাখী সেখান থেকে রান্না করতে চলে যায়। দেখতে দেখতে 1 মাস কাটে আর সেই কুস্তি প্রতিযোগিতার দিন চলে আসে। পাপিয়া যখন কুস্তি প্রতিযোগিতার ফিল্ডে গিয়ে উপস্থিত হয় তখন সে দেখে যে স্টেজের উপর একজন খুবই শক্তিশালী মহিলা পালোয়ান দাঁড়িয়ে আছে, আর যে কিনা অন্যান্য প্রতিযোগীদের সেকেন্ডের মধ্যেই কুস্তিতে হারিয়ে দিচ্ছে। সেই মহিলার কাছে সমস্ত প্রতিযোগী একে একে পরাজিত হয়। পাপিয়া কিছুটা এগিয়ে যেতেই সেই মহিলার মুখ দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয়, কারণ সেই মহিলার কেউ নয়, তার ছোট যা বৈশাখী ছিল। ও মা গো, বৈশাখী এত বড় পালোয়ান! এ আমি কি ভুল করতে যাচ্ছিলাম? এতদিন পর্যন্ত আমি এই পালোয়ানের সঙ্গে দাদাগিরি করেছি, কিন্তু তবুও বৈশাখী আমাকে কিছুই বললো না। হে উপরওয়ালা, তুমি আমাকে রক্ষা করো। আমাকে যে করেই হোক এখান থেকে পালাতেই হবে, তা না হলে আজকে বৈশাখী আমার উপর সমস্ত প্রতিশোধ তুলবে আর আমাকে সোজা উপরে পাঠিয়ে দেবে। তখন আমার দাদাগিরি করে বেরিয়ে যাবে। আমাদের প্রতিযোগিতা প্রায় শেষের পথে। আমাদের এই শক্তিশালী পালোয়ান মহিলা এক এক করে সমস্ত প্রতিযোগীদের পরাজিত করেছে, আর বাকি আছে মাত্র একজন প্রতিযোগী। দয়া করে আপনি স্টেজে উঠে আসুন, যেখানেই থাকুন না কেন তাড়াতাড়ি আসুন। আমার মনে হয় সেই প্রতিযোগী আজকে এখানে উপস্থিত হতে পারেনি, তাই আজকে আমাদের এই প্রতিযোগিতা এখানেই সমাপ্ত হলো। আর আজকে আমাদের প্রতিযোগিতার উইনার হলো মিসেস বৈশাখী। পাপিয়া কোনো রকমই সেখান থেকে পালিয়ে বাঁচে। প্রতিযোগিতা শেষ করে বৈশাখী 50,000 টাকা নিয়ে বাড়িতে ফিরে আসে, আর বৈশাখীকে দেখেই পাপিয়া ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে। এই দেখো দিদি, আমি কুস্তি প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছি। সবাইকে আমি আজকে আচ্ছা মতো কেলিয়েছি, আর কেউ কখনো আমার সঙ্গে লড়াই করতে আসবে না। তবে আরেকজন প্রতিযোগী আজকে উপস্থিত ছিল না, সেই জন্য আমার একটুও ভালো লাগছে না। ওই প্রতিযোগী যদি আজকে উপস্থিত থাকতো তাহলে খুব ভালো হতো, ওকেও আমি আচ্ছা করে পেটাতে পারতাম। কি হলো দিদি, তুমি কিছু বলছো না যে? আমাকে কি এখন কোনো কাজ করতে হবে? এই শুনে পাপিয়া আরো বেশি ভয় পেয়ে যায়। না না বোন, তোকে কোনো কাজ করতে হবে না। তুই এত দূর থেকে কষ্ট করে এসেছিস, তুই ঘরে গিয়ে বিশ্রাম কর। আমি তোর জন্য চা করে নিয়ে আসছি, ঠিক আছে? আসলে আমি না আমার ভুল বুঝতে পেরেছি রে বোন। তোর উপরে আমি অনেক অত্যাচার করি, তাই না? আমি তোর সঙ্গে আর কখনো বাজে ব্যবহার করব না, ঠিক আছে? তুই আর আমি দুজনে মিলেমিশে সংসারের সব কাজ করব। তুই কোনো কাজ না করলেও হবে। আমি তোর বড় দিদির মতো, তাই না? তুই বললে আমি একাই সব কাজ করে দেব। পাপিয়ার কথা শুনে বৈশাখী মনে মনে খুবই হাসতে থাকে, কারণ বৈশাখী খুব ভালো মতোই জানে যে পাপিয়া ইচ্ছা করে কুস্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ না করে সেখান থেকে বাড়িতে পালিয়ে এসেছে। তবুও সে তার বড় জাকে এই ব্যাপারে সরাসরি কিছু বলে না। সেদিন থেকে পাপিয়া তার ছোট জায়ের উপর দাদাগিরি দেখানো বন্ধ করে দেয়। এভাবেই বৈশাখী এবং তার বড় জা হাসি খুশি সংসার করতে থাকে।